sounds will appear here. Oh, দেখবো না বলেই দিতে হয়। এটাতে একবারেই দেখতে পাচ্ছি না, লাইভ হয়ে গেছে কিন্তু। নমস্কার, আমি শিখা, খেয়ালি মনের তরফ থেকে আজ আমার প্রথম লাইভ। একজনকে উপস্থিত হয়েছেন, আমি উপস্থিত হয়েছি। আজ আমি খেয়ালি মনের কাছে কৃতজ্ঞ, আজকে আমার প্রথম লাইভ। আমি এখানে মনের কথা বলতে এসেছি। আমার শারীরিক কিছু অসুবিধা থাকার জন্য এই মুখ বা এই দিকটা পুরো কাজ করে না বলে একটু বেঁকে যায়, চোখ বন্ধ হয়ে যায়, কথার উপর র্যাপ হয়ে যায়। ওই জন্য একটুখানি বুঝতে অসুবিধা হলে ক্ষমা করে দেবেন। সবাই মানিয়ে নিয়ে আমার সাথে থাকবেন, আমার সঙ্গে থাকুন। আমি প্রথমে একটা গান শুরু করি, তার মধ্যে আরও কয়েকজন চলে আসবেন, আমি আমার কথা শুরু করব। সকলকে নমস্কার জানাই এবং উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। ও মা দনুজ দলনি মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনি মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। পরমেশ্বরী জগদম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী, নমো অনন্ত কল্যাণ দাত্রী। দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? এটা প্রথম লাইভ, আমি বুঝতে পারছি না, একটু কেউ কমেন্টস করুন যে দেখা যাচ্ছে। ও মা দনুজ দলনি মহাশক্তি, নমো অনন্ত কল্যাণ দাত্রী। পরমেশ্বরী জগদম্বিকা, চরাচর বিশ্ববিধাত্রী, নমো অনন্ত কল্যাণ দাত্রী। ও মা দনুজ দলনি মহাশক্তি, নমো অনন্ত।
সর্বদেব দেবী তেজময়ী অশিব কল্যাণ অসুর জয়ী সর্বদেব দেবী তেজময়ী অশিব কল্যাণ অসুর জয়ী দশভুজা তুমি মা ভীত জনতারিণী দশভুজা তুমি মা ভীত জনতারিণী জননী জগত ধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী ও মা দনুজ দলনী মহাশক্তি নমো দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও দলন করো মা মোহ দানবে রূপ দাও জয় দাও যশ দাও মান দাও দেবতা করো ভীত মানবে দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও দলন করো মা মোহ দানবে রূপ দাও জয় দাও যশ দাও মান দাও দেবতা করো ভীত মানবে শক্তি বিভব দাও দাও মায়ালোক দুঃখ দারিদ্র অপঘাত হোক শক্তি বিভব দাও দাও মায়ালোক দুঃখ দারিদ্র অপঘাত হোক জীবে জীবে হিংসায় সংশয় দূর হোক মাগো দূর হোক পোহাকে দুর্যোগ রাত্রি নমো অনন্ত কল্যাণ দাত্রী ও মা দনুজ দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী। শোনা যাচ্ছে? এবার কয়েকজন উপস্থিত হয়েছেন, এবার আমার কথা একটু বলি। সাইকোলজি এখন আমার পছন্দের বিষয়, কিন্তু আমি সাইকোলজি ছিলাম না, আমার সাবজেক্ট ছিল ফিজিক্স। তো আমি যখন ট্রেনিং করি তখন সাইকোলজি একটা সাবজেক্ট ছিল, একটা পেপার ছিল। তো তখন খুব ভালো লাগে, কিন্তু পরে শরীর খারাপ বা সংসারের চাপে আমার আস্তে আস্তে ওই ব্যাপারটা থেকে জিনিসটা সরে যায়। কিন্তু তারপর পরে আমি সাইকোলজির কথা ভাবি একটা অন্য কারণে। আমি বহুদিন ধরে অসুস্থ। এই অসুস্থতাটা আমার একটুখানি আমার নিজের কথাগুলো বলি। আমার এই মুখের বাম দিকটা এখন আর কাজ করে না, এই পোর্শনটা। আমার ইঞ্জেকশন নিতে হয় 3 মাস পরে পরে, প্রচুর কস্টলি ইঞ্জেকশন। তো কোভিডের কারণে এবারে নেওয়া হয়নি, ওই জন্য আরও চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হয়, খাবার খেতে অসুবিধা হয়। তো আমার যে রোগটা হয়েছিল সেটা শোনা যাচ্ছে না? সাউন্ড তো ফুল আছে, শোনা যাচ্ছে? এখন আওয়াজ কম আসছে, শোনা যাচ্ছে?
এখনো শোনা যাচ্ছে না? আওয়াজটা তো কি করে? আমার যে রোগটা ধরা পড়েছিল সেটা আমার একদম 3rd স্টেজে ধরা পড়ে। তো আমার তার আগে সিমটম ছিল স্কিনের সিমটম, স্কিনে অনেক ফোড়া হতো। কোনো স্কিনের ডাক্তারবাবু ওই ফোড়া সারাতে পারেনি। তো আমি ভেলোর গেছি, অ্যাপোলো গেছি, দিল্লি গেছি, ব্যাঙ্গালোর গেছি, কিন্তু কোথাও ঠিকভাবে আমার রোগটা ধরতে পারেনি। তো এই সময় যখন ফোড়া হতো তখন আমার শরীরে প্রচণ্ড কষ্ট। একদিন হয়েছিল কি, যে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে বাইরে গেছিল, আমি একা ছিলাম। সেদিন কষ্ট এত হয়েছিল, হেডফোন দিতে বলছে। হ্যাঁ, সরি, একটু আগে থেকে দেখতে হতো। সবাই চলে যাবে। শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে? হ্যাঁ, নিয়েছি হেডফোন। তো আমার কথা বলছিলাম যে আমার শরীর খারাপ যখন ধরা পড়ে, আমার প্রথম সিমটম ছিল ফোড়া, বিভিন্ন জায়গায় ফোড়া। তো কোনোটা অপারেশন করতে হতো। তারপরে এমনভাবে বেরোতে লাগলো, পেটে, কোমরে, বুকে। পেটে 15-20টা হয়তো হলো, একবারে ব্যান্ডেজ বাঁধাই থাকতো। প্রচণ্ড যন্ত্রণা, আমি শুলে পাশ ফিরতে পারতাম না, বসে থাকতে পারতাম না, সোজা হয়ে একটু বসতে পারতাম না, চেয়ারে বসলে উঠতে গেলে কারো হেল্প নিতে হতো। তো এইরকম অবস্থায় একদিন যখন আমার হাজব্যান্ড বাইরে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু গেছে একটা নিমন্ত্রণ বাড়ি, আমি যেতে পারি না, আমি একা রয়েছি বাড়িতে। সেদিন কমে গেল বলছো তো? সেদিন আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছিলাম, এবং সেদিন এমন মনে উথাল পাথাল, এত কষ্ট হয়, এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। কিন্তু সেদিন মনে হয়েছিল বোধহয় শারীরিক কষ্ট বা মানসিক কষ্ট এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে হয়তো মৃত্যুর কষ্টটার থেকেও বেশি লাগে। তাই হয়তো অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে যায়। তো আমি সেদিন ওরা ফিরে আসার পর রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে ছেড়ে একা যেও না। শুনতে পাচ্ছে না, লিখছে, বুঝতে পারছি না কি হচ্ছে, লিখছে। শোনা যাচ্ছে না? হেডফোনটা ঠিক করে নেওয়া হয়নি বলছে। শুনতে পারছি বলছো তো? না, একজনই শুনতে পাচ্ছে, দুজন। হেডফোনটা ওরকমই থাকবে। ও ঠিক আছে, আমি বলছি, আমি বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে যেটুকু শুনতে পারা যাচ্ছে সেইটুকুই বলছি। আমি তো একদম অভ্যস্ত নই, কিছু একটা অসুবিধা হচ্ছে। হেডফোন তো ঠিক করেই নেওয়া হয়েছে বলছে তো। তো সেদিন আমি সুইসাইড অ্যাটেম্প্ট করতে গেছিলাম, এবং ওরা ফিরে আসার পর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে এইভাবে আর ছেড়ে কোনো দিন যেও না, আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছি না। এবং বাচ্চাগুলোর মুখ চেয়ে, তখন ওরা অনেক ছোট, খুব কষ্ট হয়েছিল যে এটা আমি কী করতে চাচ্ছিলাম, যে আমার মুহূর্তের কারণে
আমার মুহূর্তে দেরি হলো বলে সেদিন আমি আজকেও বেঁচে রয়েছি। না হলে হয়তো তাদের দলেই নাম লেখাতাম যারা সুইসাইড করে ফেলে। এবং অনেকে সমালোচনার শিকার হয়, মৃত্যুটাকে তাদের অন্যভাবে দেখা হয়। কেউ কারণটা তো কেউই জানতে পারে না সেই সময় তার কি হয়েছিল। তো এরপর আমি সাইকোলজিটাকে নিয়ে ভাবতে থাকি যে সত্যি আমি যদি এরকম করি, আমি স্কুলে পড়াই, আমি যন্ত্রণা সহ্য করতে পারলাম না বলে যদি এরকম করতে থাকি, তাহলে অন্যরা তো অনেক কিছুই করতে পারে। আমার তো একটা সংসার রয়েছে, দুটো বাচ্চা রয়েছে, আমার মা আছে। আমার খুব ছোটোবেলায় বাবা মারা যায় 3 বছর বয়সে। তো আমার মা আছে। তো আমি এত কথা জেনেও, আমার বোন রয়েছে, সবারই কথা জেনেও আমি এরকম করতে যাচ্ছিলাম। তো তখন আমি সাইকোলজিটা নিয়ে ভাবি। তখন থেকেই আমি সাইকোলজিটা নিয়ে এত চিন্তাভাবনা এগিয়েছিল বলে আমি আবার এই 11 সালে ভর্তি হয়ে 13 সালে পাশ করি। তো আমার শরীরের যে কটা অসুবিধা রয়েছে সে কটা একটু বলছি। মানে আমার এই রোগটা যখন 3rd স্টেজে ধরা পড়ে তখন আমার লাংস 80% ব্লক হয়ে গেছে। আর এই যে তারপরে আমাকে বাঁচাতে গিয়ে যে প্রচুর ওষুধ প্রয়োগ হয় তার জন্য পুরো শরীর এফেক্টেড হয়ে গেছে। কোমরের হাড় ভাঙা, এই যে আমি সোজা হয়ে বসে আছি, আমার পেছনে 3খানা বালিশ আছে। লিগামেন্ট ছিঁড়ে গেছে, যেখানে সেখানে পড়ে যায়। এই পড়ে যাওয়ার কারণে কোমরের হাড় ভাঙা, লিগামেন্ট ছেঁড়া, মেরুদণ্ডের হাড়েও ফাটল ধরেছে। আমি সোজা হয়ে 1/2 ঘন্টা দাঁড়িয়ে থাকা, 1/2 ঘন্টা মাটিতে বসা, 1/2 ঘন্টা কোনো কাজ করা, তার বেশি আমি পারি না। স্কুলে যাই, স্কুলে বাচ্চারা আমায় খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি স্কুলে গিয়ে আমি অনেক দিন হয়েছে পড়ে গেছি, সারাদিন অজ্ঞান হয়ে পড়ে আছি। বিকেলে বাড়ির থেকে স্কুলে খবর দেওয়া হয়েছে, হেড টিচার ফোন করেছেন, ওরা গিয়ে নিয়ে এসছে। ততক্ষণ কিন্তু আমাদের বাচ্চারাই আমাকে সামলেছে। ওরা জেনে গেছে ধরন, কারণ আমি বহুদিন অসুস্থ। তো আমার স্কুলে যেটুকু ওরই মধ্যে বড় বাচ্চা থাকে তারা আমাকে সমান দেখাশোনা করে। ওই জন্য আমি স্কুলটা যেমন করি, আমাকে পৌঁছে দিতে লাগে, আমি একা বেরোতে পারি না, আমি ঘরের মধ্যে বেশি থাকি। লেখালেখি করতাম, তবে এর মধ্যে ওই যখন আমি একদম পড়ে যাই, কোমরে হাড় ভেঙে যায়, প্রায় শোয়া অবস্থা, তখন আমি প্রচুর হাতের কাজ শিখি। আজ আমি একটা একটা করে স্যাম্পল দেখাবো, সবাই একটুখানি ধৈর্য ধরে বসে থাকুন। হয়তো শোনা বা কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু একটু মানিয়ে নিন। যেহেতু লাংসের প্রবলেম, ওই জন্য প্রেশার সবসময় হাই থাকে। তারপর ওই ওষুধ খেতে খেতে পেটে গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে, কিডনিতে সিস্ট হয়ে আছে। বিশেষ করে আরও একটা অসুবিধা হচ্ছে যে কোনো অপারেশন হট করে করতে গেলে আমার আর হয় না। কর্নিক অ্যাপেন্ডিক্স হয়েছিল, অপারেশন করবে বলে ইঞ্জেকশন দিয়ে টেবিলে তুলে আমাকে বলছে বন্ডে সই করতে হবে, যে আমার সই করে দিতে হবে যে আমার বাঁ দিকটা পুরো প্যারালাইজড হয়ে যেতে পারে জ্ঞান ফেরার পরে। তো আমি সেটা করিনি, আমি চলে এসেছি এবং সেই অবস্থাতেই আমি এখনও আছি। এই যে মুখের, আমি চশমা ছাড়া তো কিছু দেখতে পাই না, আমার এই যে এইখান থেকে এইটা 3 মাস পরে পরে, এবং ইঞ্জেকশন যে কেউ দিতেও পারেন না, দিল্লি নিতে যেতে হয়, না হলে কলকাতায় 14 সাল থেকে এক ডাক্তারবাবু দিচ্ছেন, তার কাছে প্রচুর কস্টলি, 25,000 30,000 টাকা করে এক একটা ওষুধের দাম, ইঞ্জেকশনের দাম। আর সব থেকে বড় কথা, প্রথমে তো খুব ভয় হয়েছিল যে চোখের চারপাশে এইগুলোতে কি করে দেবে, এখানটা পুরো ইঞ্জেকশন হয়ে হয়ে এতটা এফেক্টেড। মুখে কিছু খাবার ভরছি, গিলতে পারি না, কোনো কাটা চলে গেল, মাছ খাওয়া মাংস খাওয়া সব ছেড়ে দিয়েছিলাম, কারণ গলায় আটকে গিয়ে প্রচুর, এই যে সব সময় একটা বেঁকে যায়, প্রচণ্ড একটা টান ভাব, এর জন্য কথা বলা, জড়িয়ে যাওয়া। এবারে কোভিডের জন্য ইঞ্জেকশন দিতে কেউ রাজিই হচ্ছেন না এখনও, কলকাতা বা দিল্লির অবস্থা দুটোই খুব খারাপ, তাই জন্য আমার নেওয়াও হয়নি, তাই মুখ আরও বেঁকে যাচ্ছে। তো তখন থেকেই আমি সাইকোলজিটাকে, যদি কারুর এতটুকু উপকার লাগে, কারণ আমি যেভাবে বেঁচে আছি সেটা অনেকেই অবাক হয়ে যান যে হ্যাঁ এখনও পর্যন্ত আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। আমি গান আবৃত্তি খুব ভালোবাসতাম, ছোট থেকে এমনি খাতার পাতায় বা লেখালেখি করতাম, কিন্তু বাকি যখন লাংস আমার 80% ব্লক হয়ে গেল, গান আবৃত্তিও বন্ধ হয়ে গেল। তারপর যখন একদিন খেতে গিয়ে আমার গলায় আটকে গেল,
মেয়ে দাঁড়িয়ে আছে, স্কুল যাব, ভাত খেতে যাচ্ছি, খাবারটা ভরেছি না, ওইদিকে গিলতে পারছি না, আমার এই জিভের পোর্শনটা নড়ে না, বাঁ দিকের জিভের হাফ পোর্শন নড়ে না, হাফ পোর্শন আমি কিছু কাজ করতে পারি না। তো মেয়ে খুব কাঁদলো, সবাইকে ডাকলো, হসপিটাল গেলাম, তখন তো সঙ্গে সঙ্গে কেউ ধরতে পারলো না, আবার ওটার জন্যও 2 বছর পরে আবার ওইটাও ধরা পড়লো যে আমার যে রোগ সেইটারই এফেক্ট এটা, এবং এটা আস্তে আস্তে কতটা কি হবে, কারণ এইটা কোনো গবেষণা নেই তেমন। সার্কয়েডোসিস বলে রোগ আমাদের এখানে হয় না, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, অ্যাপোলো আর কি, ভেলোর, সব জায়গাতেই আমি ভর্তি ছিলাম, মাসখানেক করেও কোথাও কোথাও ভর্তি থেকেছি। এমন টেস্ট নয় যে হয়নি, কিন্তু সেই টেস্টের এত কষ্ট, আমার এখনও ডান পায়ের নিচের দিকে কোনো সেন্স নেই, ডান পায়ের নিচের পোর্শন বায়োপসি করতে যে এমন হয়েছিল সেন্স নেই। তো খুব কষ্ট করেই চালাই। তবুও আমি আজকে যেহেতু দাঁড়িয়ে আছি, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমার মেয়েটা, আমার যখন প্রথম শরীর খারাপ হয় মেয়েটা সোফার নিচে খেলা করতো, এখন সে অনেক বড়, আমি যখন এমনি করে আছি সবাই সমস্ত বাধা অতিক্রম করতে পারেন একটু মনে জোর থাকলে। তো এখানে সাইকোলজি নিয়ে ওই জন্য কিছু কথা বলছি। আমার কয়েকটি বই বেরিয়েছে, তার মধ্যে সাইকোলজি নিয়ে প্রথম বই লিখেছিলাম কাউন্সেলিং। এই বইটিতে আমি পুরস্কারও পাই, এবং এইটা আমার ওই অনুপ্রেরণা থেকেই লেখা। সাইকোলজি নিয়ে আরও কয়েকটা বই লিখেছিলাম, যেমন ক্লাসরুম সাইকোলজি। ক্লাসরুম সাইকোলজি বাচ্চাদের যে কোনো ধরনের, এটা অভিভাবক, অভিভাবিকা, বাচ্চারা যারা পড়ান বা যারা কারুর ভালো চিন্তা করেন, এমন এমন চ্যাপ্টার আছে যেগুলো নিজেরাই কিন্তু কিছুটা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। আর এটা তো লিখেছিলাম অমৃতবাণীতে মনস্তত্ত্ব। আমি দীক্ষিত, রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত, আমি মানে দীক্ষা অন্যজনের কাছে নিয়েছি, গহনানন্দজির কাছে, কিন্তু ওনার বাণী আমার খুব ভালো লাগে, এবং ওনার বাণী যে ঈশ্বর মানুক কি না মানুক, ওনার বাণীটা যে আমার সাইকোলজি মেনেই চলে সেটা প্রমাণ করার জন্য আমি এই বইখানা লিখেছিলাম। তো প্রথম বই সাইকোলজি, এমনি কবিতা বা অন্যান্য বই আছে, সেগুলো আমি একটু দেখাবো জাস্ট, কারণ ওই দিয়ে সময় নষ্ট করব না। তো এই কাউন্সেলিংয়ে প্রধান হচ্ছে আমরা মন খারাপ সবারই হয়, কিন্তু সেই মন খারাপটা কত দূর গেলে আমি সেটা ভাববো যে এটা আমার মানসিক সমস্যা, এটা বুঝতে হবে। আর হচ্ছে যে এটা কিন্তু আমাদের মানে রোগ হলে যেমন চিকিৎসা করতে যাই আমরা, সেরকম মানসিক রোগও কিন্তু রোগ। এটা কিন্তু ভাবতে হবে যে আমরা কিন্তু অনেকেই সুগার প্রেশারে ওষুধ খাচ্ছি, অথচ যখন কেউ মানসিক সমস্যার জন্য যাচ্ছে, একজন স্বামী একজন স্ত্রীকে বলছেন কাউকে বলবে না যে তুমি মানসিক ডাক্তারের কাছে গেছিলে। এই জিনিসটা আমাদের ভাঙতে হবে। এটার জন্যই কিন্তু আমি এগুলো লিখেছি। নেট সমস্যা। আর আমি আর একটা কথা বলি, আমি চোখে তো তেমন ভালো দেখতে পাই না, মেসেজগুলোর উত্তর দিতে পারবো না, আমি পরে সবাইকে জানাবো, কিছু মনে করবেন না। আর আমি এই সাইকোলজি বই দিয়ে মানসিক সমস্যা, আমি এই প্রথম বইটা লিখেছিলাম যে অনেক ছোট ছোট মানসিক রোগ যেগুলো আমরা ঘরে থেকে একটু বুঝতে পারবো, আমি যে দরকার আমার সাহায্য নিতে হবে কোনো ডাক্তারবাবুর, সেই সাহায্যটা নেওয়ার আগের পরিস্থিতিটা আমি বুঝতে পারবো। এখানে অনেক ছোট ছোট রোগের নাম লেখা আছে যেগুলো আমরা হয় বুঝতে পারছি, শুরু অবসাদ বোঝা যায়, হঠাৎ শুধু কান্না চলে আসছে, কোনো পুরনো কথা মনে করে কান্না চলে আসছে সেটা নয়, হঠাৎই কোনো এমনি বসে আছি, হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, কান্না চলে আসছে। এরকম কিছু কিছু জিনিস আছে, যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বারবার আমি একটা জিনিসই করে যাচ্ছি, একটা চাবি লাগিয়েছি, একটা তালা চাবি দিয়ে লাগিয়ে ফেলেছি, বারবার দেখছি ওটা টানছি, বারবার হাত ধুচ্ছি, এটা পরিষ্কার হয়নি, বারবার রান্নাঘরে বাসন পরিষ্কার করছি। এরকম ছোট ছোট সিমটম, যেমন বাচ্চাদের অনেক সিমটম দেখা যায় যে তারা হাইপার অ্যাক্টিভ, দুরন্ত হবে, কিন্তু সেটা কোন পর্যায়ে,
বাচ্চা স্কুলে যাচ্ছে, তার মধ্যে অন্য কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে কি না, যেমন কি কেউ বাচ্চাদের পেন্সিল রাবার নেয়, এটা কিন্তু স্বাভাবিক কথা, কিন্তু কেউ যদি সেটা রোজ করতে থাকে এবং তাকে কিন্তু বাড়িতে সেটা চেক করা দরকার। এরকম ছোট ছোট, কিন্তু সেই বাচ্চাটা যখন কাউকে মারছে, কাউকে বুলি করছে, এটা 1 দিন 2 দিন 3 দিন হতে পারে, কিন্তু বারবার এটা হবে না। তো এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু সাবধান করতে পারি। তো এখানে এই মন খারাপ নিয়ে একটা বইটা লেখার আগে আমার এটা মনে হয়েছিল যে এইটুকু একটু বলা। মন কেমন আর মন খারাপ একই কথা নয়, মন খারাপ ও অসুখ একটা, করো না যেন ভয়। মন কেমনে ডুব দিতে সবার ভালো লাগে, মন খারাপ বুঝতে পারলে জানাও সবার আগে। খুব বেশি দিন মন খারাপ চলতে দিও না তুমি, জানো তো তুমি তোমার জীবন কতখানি দামি। ঈশ্বরের দান এই যে জীবন, তাকে ভালোবাসো, দুঃখ যন্ত্রণা সরিয়ে রেখে শুধুই তুমি হাসো। কোনো আঘাত বা স্বপ্ন ভঙ্গে জীবনকে ভেবো না বোঝা, বাঁচার অধিকার আছে সবার, জীবনকে করো সোজা। নিজেকে খোঁজো নতুন করে, নতুনভাবে বাঁচো, খুশি মনে থাকো সদাই, জানবো ভালো আছো। কেমন আছো বন্ধু আমার, কাছের এবং দূরের, জানতে চাইছি কুশল খবর তোমার হৃদয়পুরে। থাক না যতই টানা পড়েন, ভালো থাকাটাই সব, জীবন মানে আর কিছু নয়, জীবন তো উৎসব। এ জীবন আমাদের কাছে উৎসব। জীবন আমরা বহু ভাগ্যে পেয়েছি। আমাদের কিন্তু এই নয়, এই যে লিখছি আমরা, এই নয় যে আমাদেরকে কোথাও ভালো কাউকে বলতেই হবে। আমি তো নিজের মনের আনন্দে লিখছি, কারোর সঙ্গে প্রতিযোগিতার জন্য লিখছি না। কিন্তু যেখানে প্রতিযোগিতায় দিচ্ছি আমি হারতে পারি, আমার লেখা সবারই ভালো লাগতে না পারে, কিন্তু উৎসাহটা নিজেকে জিইয়ে রাখতে হবে। এখানে আমি ছোট ছোট কয়েকটা কথা বলছি, যে মন কেমন আর মন খারাপ এই দুটোর মধ্যে আমি বললাম যে এইখানে যদি আমি বুঝতে পারি যে আমার মন খারাপটা একটু বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমাকে একটু সতর্ক হতে হবে। এটা কোনো লজ্জা নয়, পাগল বলে কিন্তু আজকাল কোনো কথা হয় না, এটা মানসিক স্বাস্থ্য। আমাদের যেমন অ শিখতে লাগে, আমরা যেমন কোনো একটা জিনিসে শিক্ষিত হতে গেলে তার প্রাথমিক লাগে অ ক খ ABCD 1 2 1 2 আমাকে যেমন শিখতে হয়, তেমনি মানসিক স্বাস্থ্যেরও কিন্তু সাক্ষরতা, আমাদেরকে মানসিক স্বাস্থ্যের দিকে সাক্ষর হতে হবে। কেননা অনেক পয়েন্টস আছে, আগের থেকে আমরা অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েছি। যেমন ফোনের মাধ্যমে যোগাযোগ হয়তো অনেক বেড়েছে, একটা বৃহৎ পৃথিবী গড়ে উঠছে, তেমনি কিন্তু একদম স্পর্শের দিক দিয়ে আমরা অনেকটা একা হয়ে যাচ্ছি। কারণ সংসার আগের থেকে অনেক ছোট, বাবা মা চাকরি করেন অনেক ক্ষেত্রে। আজকে তো বলা যাবে না যে না বৌমা চাকরি করা যাবে না, আজকাল এটা বোধহয় কেউ বলেন না, আর বললেও সেটা শোনার মতো এখন নেই। কেননা প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু বাচ্চাটারও তো স্নেহের প্রয়োজন আছে। এটাও বুঝতে হবে যে বাচ্চাটাকে আমাকে কোয়ালিটি টাইম দিতে হবে। তো সেখানে আমাকে নিজেকেও কিছু শিখতে হবে। আগে কি হতো, একটা বড় ফ্যামিলিতে আগে কি হতো, একটা বড় ফ্যামিলিতে হয়তো মা বাবা কোনো কারণে রাগ হয়েছে, একটা বাচ্চাকে বকলো কি মারলো, সঙ্গে সঙ্গে ঠাকুমা বা দাদু কাকা পিসি যে কেউ একজন সরিয়ে নিয়ে গেল, মায়ের রাগ পড়ে গেল, আবার মা তাকে টেনে নিল। কিন্তু এখন কি হয়েছে, হয়তো মা রাগ আছে, মায়ের কোনো কারণে রাগ হয়েছে, সে মা বাচ্চাটার উপর মেরে ফেললেন, বাচ্চাটা কিন্তু মার খেয়ে গেল। হয়, যেমন একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, রবিবার সকালবেলায় সবাই ভাবছে একটু ঘুমোবো, আজ
একটু দেরি করে উঠবো। সবাই চায় যে রবিবার ছুটি, যার যেখানে ছুটি আর কি, যেদিন ছুটি সবাই চাইছে একটু ঘুমাবো। তো সকালে ঘুম থেকে বিছানা থেকে চোখ খুলছেন, বাড়ির থেকে কেউ বলছে পাম্পটা বিগড়ে গেছে, জল পড়ছে না বাথরুমে। কেমন হবে মেজাজ? এবার সঙ্গে সঙ্গে উঠে ডাকতে হবে, প্লাম্বারকে ডাকতে হবে বা অন্য কোনো কিছু কাউকে ডাকতে হবে, তাহলে পুরো সকালটা মাটি হয়ে গেল। তো সেই রাগটা কোথায় যাবে? একের পর এক সংক্রামিত হচ্ছে। হয়তো বাড়ির গিন্নি বললেন বাড়ির কর্তাকে, বাড়ির কর্তা যাকে ডাকছে একটুখানি তাকে মেজাজ নিয়েই ডাকলেন, এবং সেই সময় যদি কোনো মেজাজ নিয়ে কথা বলেন, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তার উপরেও এফেক্ট পড়ে, হয়তো মার খেয়ে গেল বাচ্চাটি। তো এইরকমভাবে সংক্রামিত হতে থাকে একটা যে কোনো জিনিস। ভালোবাসাও যেমন সংক্রমণের জিনিস, হাসিও সংক্রমণের জিনিস, রাগও সংক্রমণের জিনিস। তো এই জন্য আমাদেরকে তাহলে সদর্থক ভাবনা ভাবতে হবে, পজিটিভলি নিতে হবে। আমরা বাচ্চাকে অনেক ক্ষেত্রে কি বলি, এটা বলো না, এটা করো না, ওখানে বসো না। আমরা এখন শিখছি ওটা করা যাবে না, নাটা বলবো না, না বারবার কানে শোনাবো না, আমি বলবো এটা তুমি এইভাবে করতে পারো। সে বলছে মা আমি এখন পড়বো না। ঠিক আছে, এখন তোমাকে পড়তে হবে না, তাহলে তুমি এইটা করে নাও, তারপরে পড়বে। না এখনই পড়তে হবে, এখন তোমার খেলা চলবে না, এটা তোমার খেলার সময় নয়। এটা না বলাই ভালো। এইভাবে কিছু কথাকে আমরা তো ছোটোবেলায় যখন পড়েছি তখন বাক্যগুলোকে তো, যেমন আমি তোমাকে ডাইরেক্ট বলছি এটা করো, এটা না বলে আমি বলতে পারি এটা করে নেওয়া উচিত। সেরকম বাক্যগুলোকে একটু উল্টে দিলেই কিন্তু নাটা চলে যাবে। না বাচক বাক্যকে হ্যাঁ বাচক করা শিখেছিলাম, ঠিক সেইভাবেই এটা করা যায়। আর একটা বাচ্চাদিকে যেমন না বলা যাবে না, তেমনি নিজেদেরকে বড়দের না বলতে আবার শিখতে হবে। যেমন এই কাজটা আমার ইচ্ছে করছে না, আমি কিন্তু অন্যের ইচ্ছাতে যদি কোনো কাজ করতে যাই, সেই কাজটায় আমার অত মন থাকে না, আমার ভালো লাগে না, কিন্তু আমি না বলতে পারি না বলে অনেক রকম জিনিস বেড়ে যায়। যে জিনিসটা হয়তো আমি চাইছিলাম না একদমই, কিন্তু যেহেতু প্রথম দিন না বলতে পারিনি, সেটা বাড়তে বাড়তে একটা অনেকটা চলে যায়, অনেকটা দূর চলে যায়। এইবার একটা দেখুন, এটা আমি আমার জীবন দিয়ে শিখেছি। আমি যখন ভালো কিছু পাচ্ছি তখন কি আমরা বলি আমার সঙ্গে কেন এটা ঘটলো? বলি কি না? তখন কি বলি, আমরা পড়েছি বা খেটেছি বা আমার চেষ্টা ছিল তাই পেরেছি। কিন্তু যদি এই যে আমার হলো, আমার থার্ড স্টেজে রোগ ধরা পড়লো, তখন আমি কি বলবো? কেন আমার সঙ্গেই কেন এমনি হলো? তা তো বলা উচিত নয়। তার মানে কি, তুমি উল্টোভাবে দেখো, আমি যদি বলি আমার সঙ্গেই কেন এটা হলো, তার মানে বাকি অন্যদের সঙ্গে থাকলে আমি ভালো থাকতাম। এই কথাটা খুব চিন্তা করার। এটা আমার সঙ্গেই কেন হলো এটা ভাববো না, এটা আমি কি করে অতিক্রম করব এটা ভাববো। কেন আমার সঙ্গে যখন ভালো জিনিস হয় তখন যেমন আমি চিন্তিত হই না, খারাপ জিনিস হয়েছে তখন সেটাকে মানিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার, তা না? আমরা এটা কিন্তু ভাবতেই পারি। আর একটা হচ্ছে আমাদের চাওয়া। এটা আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমরা চাইতে চাইতে কোথায় চলে যায়, যে 90% বাচ্চা পাচ্ছে তাকে বলছি 95% পাচ্ছে না কেন। একটা বাড়িতে একটা বাবা একটা মেয়েকে বলছে তুই আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে তুই 95% পাবি। তো মেয়েটি কি করেছিল জানেন? সুইসাইড করেছিল। কেন না, বাবা বলেছিলেন যে আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর 95% পাবি, এবং তারপরে বলেছিলেন আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলি কিন্তু তুই না পেলে কি হবে জানিস তো, আমি মারা যাব। তো বাচ্চাটি লিখেছিল যে আমি যদি 95% না পাই তাহলে তো আমি বাবার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, তাহলে তো বাবা মারা যাবে, তো তার থেকে আমি আগে মরে যাই। তার মানে চিন্তা করুন, বাবার একটা প্রতিজ্ঞা করিয়া নেওয়া মেয়েটিকে সুইসাইডের পথে এগিয়ে দিল।
তাহলে আমার দিকে অভিভাবক দিকেও আজকে ভাবতে হবে, একটুখানি অন্যভাবে ভাবতে হবে। ভাবনা একই থাকবে, সব মা বাবাই বাচ্চাদের ভালো চায়, কিন্তু না, প্রেসারাইজ করে না, তার মধ্যে যে গুণটা আছে। এখানে আমি আমার বাচ্চার একটা কথা বলবো। আমার ছেলে প্রথম দিকে অঙ্কতে খুব ভালো পেত। ক্লাস 9-এ যখন ওঠে, জানি না কি হয়েছিল, আমার অসুস্থতা তো আছেই, ও যখন ক্লাস 5-এ পড়ে তখন থেকে অসুস্থ, আমি ঠিকমতো আর ওদের দিকে টিউশন দিইনি, আমার নিজে পড়াতে খুব ভালো লাগতো, আমিই পড়াতাম। তো বাচ্চাটা যখন 9-এ পড়ে, 9-এ উঠলো, সেদিন রেজাল্ট নিয়ে এসে ওর মুখটা কালি। আমার তো খুব মন খারাপ হলো। কি হয়েছে? তো মনা অঙ্কতে 51 পেয়েছে। সেই ছেলে এসে বিছানায় শুয়ে পড়ে বলল, আমার বেঁচে থেকে কি হবে, আমি তো পড়াশোনা ভালো পারবো না। তো সেই দিন আমি বলেছিলাম যে না মনা, একটা সাবজেক্টে পড়া হয় না, পৃথিবীতে প্রচুর সাবজেক্ট আছে, তুমি এইরকম করে ভেবো না। অঙ্ক যদি না পারো, বাংলা নিয়ে পড়বে, ইংরাজি নিয়ে পড়বে, লাইফ সায়েন্স নিয়ে পড়বে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, তোমার যা খুশি তাই নিয়ে পড়ো। তো তারপরে ও অঙ্কে এত ভালো হয়ে গেল, ও মাধ্যমিকে 92 পেল। যে ছেলে 51 পেয়েছিল 92 পেল। এবার 92 পাওয়ার পরে ও বললো আমি অঙ্ক নিয়েই পড়বো, বায়োলজি নেব না। জীবনের খেলাটা দেখুন, সময়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। এটা আমি বললাম যে একদম আমার জীবনে ঘটনা বলে বলছি। আমি কোনোদিনই বাচ্চাদিকে জোর করে মেরে পড়াবো, আমার এটা ছিল না। আমি কেবল দেখতাম ওদের ন্যাকটা কোন দিকে। তো ছেলে যখন 11-এ পড়ে, তখন আমি একদিন মায়ের কাছে গেছি, আমার মায়ের কাছে। তো ও তখন ফোন করে বলছে যে আমাদের অ্যাডিশনাল সাবজেক্টে আর নম্বর যোগ হবে না। তখন ল্যান্ড ফোন, আমার নম্বর যোগ হবে না, অথবা আমি বায়োলজিটা রাখবোই না, আমি অঙ্ক নিয়ে পড়বো। তো আমি তখন দূরে, একদিনে আসা যায় না, বাসে যাওয়া আসা, তখন আমার শরীরও তো অনেক দিন থেকেই অসুস্থ, হট করে আসতে পারবো না। তো বললাম যে তুমি শুধু সাবজেক্টটা রেখে দাও, তোমাকে বইও কিনতে হবে না, পড়তেও হবে না, কিছু হবে না, কিন্তু তুমি সাবজেক্টটা, রেজিস্ট্রেশনের যে পেপারটা হচ্ছে সাবজেক্ট রেজিস্ট্রেশন করা, তুমি সেটাতে লেখো। তো লিখেছিল। 11 থেকে 12-এ ছেলে উঠে বলে আমি বায়োলজি নিয়েই পড়বো, আমি অঙ্ক পড়বো না। আর বায়োলজি নিয়ে পড়বো, ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো র্যাঙ্ক করেছিল, তাতেও ও পড়লো না, লাস্টে ডাক্তারি পড়লো, আজকে ডাক্তার হয়ে গেছে। তাই বলছি, যদি 9-এর সেই 51টা নিয়ে আমি বসে থাকতাম, আজকে কি সে ডাক্তার হতো? আর তার ডাক্তার হওয়ার পেছনে, আমার মেয়ের নার্স হওয়ার পেছনে একটাই কারণ, আমার অসুস্থতা। আমার ওইটুকু বাচ্চা ক্লাস 5-এ পড়তো, ওইটুকু বাচ্চা আমার ভারী তোলা বারণ ছিল, তো আমাকে বাড়ির কার্পেটটা পর্যন্ত তুলতে দিত না। তো কেউ কোনো বিষয়ে, একটা বিষয়ে নম্বর কম পেলে সে খারাপ হয়ে যায় না। এই কথাগুলো আমাদের অনেক কিছু ছোট ছোট জিনিস ভাবলেই কিন্তু জীবনটা অন্যরকম হয়। তো এই চাওয়াটা নিয়ে আর একটা কথা বলছিলাম। আমি যখন ট্রেনিংয়ে গেছিলাম, আমার মেয়ের ছেলের সেবা, তো ওদের টিউশন দিইনি বলে পড়া কেমন হচ্ছে জানি না, জানি যে রেজাল্ট হয়তো খারাপ হবে, তো তবুও খুব টেনশন হচ্ছে। তো আমার সঙ্গে ট্রেনিং করতে একটি মেয়ে, অর্চনা, এখনও আমার তার কথাটা মনে আছে। সে বলছে, শিখা, তোমার মেয়ে তো স্কুলে পড়ছে, আর আমার মেয়ে আমাকে এখনো মা বলে না। কেন না, ওর অটিজম। বাচ্চাটা কিন্তু ভালো গান করতো, কিন্তু 10 বছর বয়সেও সে হিসি বলতে পারে না, নিজে খেতে পারে না, মা বলে ডাকতে পারে না। সেদিন মনে হয়েছিল আমাকে কে চড় মারলো। সত্যি তো, আমি তো সুস্থ বাচ্চা পেয়েছি একটা, এটাই তো বিরাট পাওয়া। সেই দিন থেকে আমি একদম বাচ্চাদের ব্যাপারে অন্যরকম ভাবতাম, যে সত্যি যে আমি তো একবার, আমি তো একটা সুস্থ বাচ্চা পেয়েছি যে মা বলে ডাকে, যে পড়াশোনা করছে, হলেই বা সে 90% না পাক, সে তো পড়াশোনা করছে, সে তো ক্লাসে ক্লাসে উঠছে, সে 80% পাচ্ছে কি 70% পাচ্ছে, তাতে তো আমার তো কিছু যায় আসে না, আমি তো অনেক কিছু পেয়েছি। সেই দিন থেকেও আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হয়েছিল।
তো এবারে একটা আবৃত্তি করি, তারপরে আবার কিছুক্ষণ বলবো। আমারই লেখা আবৃত্তি করছি। আমার প্রথম স্কুলের কাছে ভাষাটা এরকম ছিল, তো সেইটা দিয়ে একটা লেখা চেষ্টা করেছিলাম। এক কাহানি, বাবু গো শুনো একটু গল্প কাহিনী। সে বহু বছর আগের কথা। মা কাজ করতো বাবুর বাড়ি। বাবুদের বাড়ি মেয়ে ছেলেটা আমার পানে ভাইলতো আর ইশারা করে ডাকতো, শুন শুন। ভয়ে জড়সড়, পড়াশোনা জানতুম নাই। ভাইটুকে কুলে নিয়ে উহার কাছে গিয়ে দাঁড়াইতুম। ও বলতো, পড়াশোনা করবি? খুব ডর লাগতো। ও বলতো, আমি শিখাই দিব। তোরা পড়াশোনা শিখলে বাবুরা আর কর্য করা টাকার পিছে শূন্য বসায় বসায় জমি আর কেড়ে নিতে পারবে ক্লাই। বয়স তো তখন 7 কি 8। মা বলতো, বিটি আমার ডাগর হলো যে গো, বিয়া দেবে নাই? বাপ বলতো, কোথা থেকে দিব বল দেখিন। রাক্ষুসে বান প্রতি শনে জমিগুলাকে গভ্যে ঢুকাইছে। বাবু তো চোখ দুটাকে রাঙা করে সেদিন বলেই দিলে, এই শনে কর্য না মিটালে জমিটুকুন নিয়ে নিবে। তখন লাল মুখ মানুষগুলান বাবুদের দালানটুতে মাঝে মাঝেই আসতো। চারিদিকে ড্যাব ড্যাবায় চাইতো। ডরে বুকটো শুকাই যেত। ভাইটোকে বুকের উপর চেপে ধরতুম। বাবুদের মেয়েটো বলতো, ইরা দেশ থেকে গেলে আমরা সবাই স্বাধীন হব। তারপর আমাদের দেশের কত ভালো ভালো নোক মলো, কত রক্ত পড়ল, কী সব নাম, নখিবাই, ক্ষুদিরাম, আরও সব কত বড় বড় নাম। মেয়েগুলানও নাকি লাল মুখগুলার সঙ্গে যুদ্ধ করিছে। দেশটা স্বাধীন হলো 200 বছর পর। বাবু গো, আমি তো পড়াশোনা জানি না, এখন বয়সটা তো অনেক হলো। আমাদের নাতি নাতনিগুলান দেখি বই বগলে স্কুলে যেছে। ঘরের বউগুলান বেটাগুলান খেটে খেটে পয়সা রোজগার করছে, আগের থেকে অনেক অনেক বেশি। তবু তো আগের খাবার জুটছে নাই গো বাবু। আমাদের নাতিগুলান সই করতে শিখে খারাপ জামা জুতো গায়ে দেয় না। ঘরে আগে রেডিও ছিল না, এখন ঘরে ঘরে সিনেমা দেখা বাক্স। ছেলেগুলান চাষে খাটতে চায় না, মেয়েগুলান বাবুদের বাড়ি কাজে যায় না। গোটা গাঁটই আমাদের মতো ঘর থেকে 2-4 জন চাকরিতে যেছে বটে, তারা বলেও বটে, পড়াশোনা কর ভালো হবে। কিন্তু বাকিগুলান যে কাজটাও করে না, পড়াশোনাও শিখে না। বানে যেমন আগেও ভাস্ত জমিগুলান, এখনও সেগুলান ভেসে যায়, কেউ বাঁচাতে পারে না। ঘরে কেরোসিনের ডিব্বা জ্বলতো, এখন বিজলি বাতি জ্বলে, তবু যে চোখে অন্ধকার দেখি গো বাবু। বানে যেমন আগেও ভাস্ত জমিগুলান, এখনও সেগুলান ভেসে যায়, কেউ বাঁচাতে পারে না। ঘরে কেরোসিনের ডিব্বা জ্বলতো, এখন বিজলি বাতি জ্বলে, তবু যে চোখে অন্ধকার দেখি গো বাবু। ভারত স্বাধীন হয়েছে বটে, তবু আজও খুব অভাব গো বাবু, খুব অভাব। আমি তো আর কটা দিন। তবু তোদের কাছে বলি, তোরা পড়াশোনা জানা বাবুরা দেশটাকে বাঁচা, দেশটাকে মায়ের মতন দেখ, নইলে আমরা যে আধারেই থাকবো বাবুরা। আমি এবার একটুখানি আমার হাতের কাজ দেখাবো, কারণ আমার জীবনে হাতের কাজের খুব অবদান। আমি যত বিছানায় শুয়ে পড়েছি তত আমার হাতের কাজ শিখেছি। একসময় এমন হয়েছিল, আমি শুলে আমার পাটা বালিশে তুলে দিতে হতো, পাশ ফিরিয়ে দিতে হতো, এরকম দিনও গেছে। এখনও বেশিক্ষণ থাকতে পারি না, কিন্তু থাকি। আমার পিঠে বালিশ লাগে, পায়ের ওপর টুল লাগে, তবে আমি বসতে পারি। তো ওই জন্য কিছু ছোট ছোট হাতের কাজ দেখাচ্ছি, ভালো লাগে নাকি দেখতে পাওয়া যায়নি। আর ওই 3টে বই দেখিয়েছিলাম যে সাইকোলজির, এই যে এইগুলো ছাড়া এই গল্প, অনুগল্পগাথা, তারপর 10 জনের করে কবিতার বই, 10-এর কবিতা মালা, 10-এর কবিতা মালা, এরকম আরও কিছু কিছু বই বেরিয়েছে।
অনুগল্পের, একটা আন্তর্জাতিক অনুগল্পে আমার 7টা গল্প পেয়েছিল। এবার আমি দেখাচ্ছি একটু ব্যাগ, দেখা যাচ্ছে? এটা একটা ব্যাগ দেখাচ্ছি, এই যে ব্যাগ। এই ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ। এগুলো শিখেছিলাম কর্ডের ব্যাগ। এবার কর্ডের ব্যাগের পর আমি এই যে আজকে গণেশ চতুর্থী, পুঁথির গণেশ, এটা পুতুল, পুঁথির পুতুল। মাছ, খরগোশ, উট, হাতি, কুকুর, বোঝা যাচ্ছে? টিয়া, এগুলো সব পুঁথি দিয়ে। সবশেষে দেখাচ্ছি টি টেবিল। এটার একদম পুরো সোফা সেট আছে, কিন্তু আমার কাছে কেউ শিখতে এসে নিয়ে চলে গেছে। পুরো সোফা সেট আছে, 3 সিটেড একটা, আর 2টো চেয়ার, আর তার সঙ্গে এই টি টেবিল। এই যে পুরো বসানো যায়, এরকম পুরো বসানো যায়। এরপর আছে ক্রিস্টালের ব্যাগ। এগুলো পুরনো হয়ে গেছে। এগুলো পুরনো হয়ে গেছে। ক্রিস্টালের ব্যাগ, এগুলো তাড়াতাড়ি দেখাচ্ছি, আরো কিছু কথা বলবো বলে। এই যে ব্যাগ, এই যে, এগুলো কিন্তু সব আমার হাতে বানানো, মেয়েরা শেখে আমার কাছে। আমার কোমরের হাড় ভাঙা আছে। যেদিন আমার কোমরে হাড় ভাঙা, আমার বাড়িতে কেউ ছিল না, এই হাতের কাজের মেয়েরাই কিন্তু আমাকে দেখেছিল। আমার হাজব্যান্ড আমার মেয়েকে আনতে গেছিল, আর আমি একা ছিলাম। আমার হাজব্যান্ড আনতে গেছিল আমার মেয়েকে, আমি বাড়িতে একা ছিলাম, আমার পড়ে গিয়ে কোমরে হাড় ভাঙে। তখন কিন্তু এই হাতের কাজের মেয়েরাই আমার কাছে ছিল। সারা দিন আমার খাবার দাবার সব কিছু করে দিয়েছিল। আমি জুয়েলারি শেখাতাম, এখন আর জুয়েলারির কিছু নেই। ক্যান্ডেল তো একটা পিসও নেই, কারণ স্কুলে আমার বাড়িতে জায়গা নেই বলে এত হাতের কাজ স্কুলে পুরো আলমারি দিয়ে দিয়েছি। স্কুলে আমি বাচ্চাদিকে শেখাই, আর ওরা করে। এই যে এটা দেখা যাচ্ছে নাকি জানি না, এগুলো আমরা গাঁথা শেখাই। এই যে চুড়ি, এরকম বেশ পাওয়া যায়, এই যে বেশ পাওয়া যায়, এটাকে এরকম করে এরকম হয়, এরকম এরকম বানানো হয়। এই ফাঁকা চুড়িটাকে মুক্ত দিয়ে আমরা শেখাই বেশি, যে মুক্তর জিনিসের অনেক দাম হয়, তো ওরা নিজেরাই বিক্রি করে। আর কোনো জিনিসটা আমি বিক্রি করি না, ওরা বিক্রি করে, আমার স্টুডেন্টরা বিক্রি করে। আমি এক সময় 50-60 জনকে শিখিয়েছি। আর এই যে আমার এখানে সুতোর কাজের এখন বেশি হয়। আর খাবার জিনিসের মধ্যে হয় কেক, চকলেট, আইসক্রিম, তারপর
বেকারির বিস্কুট, এগুলো বাড়িতে তৈরি করা হয়। এই যে সেলাইয়ের কাজ, হাতের কাজ, এই যে একটু একটু শুধু দেখাচ্ছি, একটা করে পিস রেখেছি এই যে কাজগুলো শুধু দেখানোর জন্য। এটার তো ছবি দিয়েছিলাম, আমার চাদর, এটা ছবি দিয়েছিলাম। আর এই আমার মেয়ের শাড়ি বানিয়েছিলাম, এই যে এই যে এগুলো কিন্তু সব আমার নিজের হাতে বানানো, এখানে বসে হয়। আমার থানগুলো কিনি, সব আমি নিজে হাতে শেখাই, আমি নিজে ডিজাইন করি। আমার এখানে অনেকজন করে এগুলো নিয়ে। তো এবারে আর একটা গান করি, তারপর আমি আবার সাইকোলজির কথায় ফিরে যাব। আর একটা গান করি, দিয়ে সাইকোলজির কথায় ফিরে যাব। ভালো লাগছে একটু কথা বলতে, আমি কিন্তু খুব খুশি। একটা বিরাট জগৎ পেয়েছি খেয়ালি মনে এসে, আমি প্রচুর বন্ধু পেয়েছি। গলায় গান হয় না, কিন্তু আমার ইচ্ছা বলে করছি। কাছে আমার নাই বাইলে বিরহী, দূর ভালো। কাছে আমার নাই বাইলে বিরহী, দূর ভালো। নাই কহিলে কথা তুমি, নাই কহিলে কথা তুমি, বলো মানে ছুর ভালো। কাছে আমার নাই বাইলে হে বিরহী, দূর ভালো। নাই দাঁড়ালে কাছে আসি, দূরে থেকে বাজিও বাসি। নাই দাঁড়ালে কাছে আসি, দূরে থেকে বাজিও বাসি। চরণ তোমার নাই বা পেলাম, চরণ তোমার নাই বা পেলাম। চরণের নূপুর ভালো হে বিরহী, দূর ভালো। কাছে আমার নাই বাইলে পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়াই যেন পথবধূ। দুই কুলেতে রইব দুজন, বইবে মাঝে স্রোত মধু। পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়াই যেন পথবধূ। দুই কুলেতে রইব দুজন, বইবে মাঝে স্রোত মধু। পরশ তোমার চাই না প্রিয়,
তোমার চাই না প্রিয়, তোমার হাতে আঘাত দিও, মিলন তোমার সইতে নারী, মিলন তোমার সইতে নারী, বেদনা বিধুর ভালো হে বিরোহী দূর ভালো, কাছে আমার নাই বাইলে হে বিরোহী দূর ভালো। আবার একটু সাইকোলজির কথা বলি। নিজেকে ভালো রাখার জন্য কয়েকটা ছোট ছোট কথা। আমার চোখের এই দিকটা এরকম ছিল না। আমার বোনের বর ওদের বিবাহবার্ষিকীর দিন 5 মিনিটের জন্য বাইরে বেরিয়ে অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়ে যায়। তারপর আমার এটা আরম্ভ হলো। ওই শরীর খারাপের যে ওষুধ ছিল সেই জন্য বোধহয় কিছু প্রবলেম শুরু হচ্ছিল, তার মধ্যে এই ঘটনাটা ঘটার জন্য এদিকটা শুরু হলো। এবার বাড়তে বাড়তে এটা নামছে। যাই হোক, কয়েকটা ছোট ছোট কথা নিজেকে ভালো রাখার জন্য। এক হচ্ছে প্রত্যাশা নয়। আমরা প্রত্যাশা কিছুর থেকে করব না। যে কোনো জিনিসে কোনো কাজ করতে গেলে একটা ছোট কথা মনে রাখবো, স্টপ। স্টপের 4টে যে STOP, এই 4টে কথা দিয়ে, S দিয়ে স্টপ, T দিয়ে টেক এ ব্রিথ, একটা নিঃশ্বাস নাও, ও অবজার্ভ, P দিয়ে প্রসিড। একটু থামো, কোনো কিছু জিনিস নিয়ে কাজ করতে গেলে সেই জিনিসটা নিয়ে একটু থামো, তাড়াহুড়ো না, একটু ভাবো, তারপর এগো। এটা স্মার্ট ওয়েতে করা যায়। স্মার্ট ওয়ে কেমন জিনিস না, S দিয়ে স্মার্ট, M দিয়ে মেজারেবল, A দিয়ে অ্যাটেনেবল বা অ্যাচিভেবল, যেটা আমি অ্যাটেন্ড করতে পারি বা অ্যাচিভ করতে পারবো, আর দিয়ে রিল্যাক্স বা রিয়েলিস্টিক, বাস্তব থাকবে কিংবা রিল্যাক্স করে জিনিসটা ভাবতে হবে, আর T দিয়ে টাইম বাউন্ড। টাইম বাউন্ড মানে আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা কাজ করব। আর গ্রেট, আমরা কথায় কথায় যে গ্রেট বলি, সেই গ্রেটটাও জি, গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেস, গিভিং। যত দেবে তত পাবে, যত তুমি দেবে তত পাবে। জীবনের প্রতি কৃতজ্ঞতা, এই যে আমরা মানুষ জীবন লাভ করেছি তার জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। সব কাজে আমি যা যা পেয়েছি, আমরা যেটুকু হয়েছি সেটার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। তো গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেস। আর হচ্ছে রিলেট, গ্রেট, GRATE, রিলেট কি না, মিনিংফুল রিলেশনশিপ। হচ্ছে এডুকেট। এডুকেট মানে শুধু পড়াশোনা শেখা নয়, যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটার ব্যাপারে বিশদভাবে জানা, সেটাই হচ্ছে এডুকেট। হচ্ছে অ্যাক্টিভ লাইফ, এক্সারসাইজ কিংবা ঠিকমতো খাওয়া, শরীরটা যাতে অ্যাক্টিভ থাকে সেই রকম কাজ আমাকে করা। T দিয়ে টেক নোটিস, আবার ওই স্টপ কথাটাই আসছে। S দিয়ে স্টপ, T দিয়ে টেক এ ব্রিথ, O দিয়ে অবজার্ভ, P দিয়ে প্রসিড। কারোর জন্য কিছু করা, সব সময় আমি কিছু নেব, আমি ঝুঁকে নেব, এই মনোভাবটা যেন না থাকে। বলছেন যে তুমি এমন ঝুঁকো না যে পৃথিবী ভাবে
যে তুমি শুধু নিতেই এসেছো, তোমাকে দিতেও হবে। হাসি, এখানে একটা ছোট্ট কথা বলি যে এটা হচ্ছে লাফটার জোন। এই লাফটার জোন এই বরাবর যদি পেন রাখি তাহলে আমাদের এরকম থাকবে। তো আমি হাসি কি না হাসি, এই যে এই ভাবটা করছি, হাসি কি না হাসি, আমি যদি এই ভাবটা করি তাহলে আমাদের ব্রেনে মেসেজ যাবে যে আমি ভালো আছি। আর যদি পেনটা এইভাবে ঢোকায় তাহলে কি হলো, মুখটা ছোট হয়ে গেল, গোমড়া হয়ে গেল, তখন কিন্তু আমাদের ব্রেনে খবর যাবে যে আমি ভালো নেই। কিন্তু আমাকে ব্রেনে খবর পৌঁছাতে হবে যে আমি ভালো আছি। তাই সব সময় হাসি মুখ রাখতে হবে। এটা কিন্তু সায়েন্টিফিক, একদম সায়েন্টিফিক কথা এবং মনস্তত্ত্ব নিয়েও কথা। আর আমরা তো এমনিতেই জানি যে হাসলে মন ভালো থাকে, হাসলে আয়ু বাড়ে, হাসি একটা বিরাট ওষুধ। কিন্তু এইভাবে ওষুধ সেটা জানতাম না, যে পেন এইদিকে রাখলে যে মুখটা এটা হচ্ছে সেটাতে আমি ভালো থাকবো, আমার ব্রেনে মেসেজ যাবে। আবার মুখটা যখন এইদিকে যাব আমার ব্রেনে মেসেজ যাবে যে আমি খারাপ আছি। তাই সবসময় লাফটার জোনটাকে, কেউ কাছে নেই, আমি নিজের মনেই হাসতে পারি, আয়নার দিকে তাকিয়ে হাসতে পারি। সকালেই যদি এটা কেউ করতে পারে তাহলে সারা দিনের জন্য তার মনে মেসেজ মাথায় চলে যাচ্ছে যে আমি ভালো আছি। এটা সবাই করে দেখতে পারেন। আর একটা জিনিস, নিজের আনন্দ যেন অন্যের ওপর নির্ভর না করে। আমার আনন্দ যদি অন্যের ওপর নির্ভর করে তাহলে কিন্তু আমাকে কষ্টটা বইতে হবে। আমি নিজেই নিজের আনন্দে থাকবো। ভুল থেকে শিক্ষা নেওয়া, সুযোগের সদ্ব্যবহার, ইচ্ছের বিরুদ্ধে কাজ করব না, আর সময়ের কাজ সময়ে। এই টাইমে আমার কাজটা করে, একটা কাজ লেট হলে সারাদিন লেট হতে থাকবে। আর একটা হচ্ছে যে কোনো কিছুর জন্য উতলা না হয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। বুদ্ধদেব বলেছিলেন আত্মদীপ ভব। পৃথিবীর কুরুক্ষেত্রে যুদ্ধের সাজে দাঁড়াতেই হবে। আর একটা কথা এখন খুব প্রচলন, মাইন্ডফুলনেস। যে কাজটা করছো, আমরা যদি মেডিটেশন না করতে পারি, আমি যদি বসে ধ্যান না করতে পারি, যে কাজটা করছি সেই কাজটার প্রতি যদি আমি সম্পূর্ণ মনোযোগ দিই তাহলে সেটাই আমার মেডিটেশন। তো আমি সারাদিনের পর ভালো থাকার জন্য সেলফ কম্প্যাশন, নিজের প্রতি একটা করুণা, নিজের প্রতি ভালোবাসা, এইটার জন্য সারা দিনের শেষে নিজেকে 3টে প্রশ্ন করতে হবে। হ্যাভ ইউ লুকড আফটার ইয়োর বডি? তুমি তোমার শরীর সম্বন্ধে যত্ন নিয়েছ, শরীরের দিকে কিছু ভেবেছ? হ্যাভ ইউ লুকড আফটার ইয়োর মাইন্ড? তোমার মনকে কিছু রসদ দিয়েছ, নতুনভাবে ভাবার, নতুন বাঁচার। 2টো কবিতা শুনেছ, 2টো গল্প পড়েছ, নিজের মনে যা ভালো লাগে সেটা কি তুমি করেছো? একটা হচ্ছে লুকড আফটার ইয়োর বডি, তোমার শরীরের জন্য কিছু করেছো কিনা। যেমন তোমার শরীরে ঠিক টাইমে খাবার দেওয়া দরকার, তোমার শরীরের জন্য কিছু এক্সারসাইজ করা দরকার। সারা দিনের পরে তুমি নিজেকে এই প্রশ্নটা করবে, হ্যাভ ইউ লুকড আফটার ইয়োর বডি? তোমার শরীরকে তোমার শরীরের জন্য কোনো যত্ন নিয়েছো? হ্যাভ ইউ লুকড আফটার ইয়োর মাইন্ড? তুমি তোমার মনের খোরাক জোগানো। পেট ভরাতে যেমন খিদে লাগে, মনটাকে ভালো রাখতে মনেরও খোরাক লাগে। তো হ্যাভ ইউ লুকড আফটার ইয়োর মাইন্ড। এরপর হচ্ছে হ্যাভ ইউ কানেক্টেড, স্টে কানেক্ট উইথ আর্থ অর আদার্স। অন্য যে কোনো মানুষের সঙ্গে তুমি কি কানেক্ট করেছো সারাদিনে? আর একটা কথা, আমি এটা একজন বিশাল সাইকোলজিস্টের কাছেই শিখেছিলাম, যে তুমি দিনের শেষে এই 3টে প্রশ্ন, যদি তোমার আজকে কবিতা পড়া, গান শোনা, যেটা তোমার ভালো লাগে, যদি না করা হয়ে থাকে তাহলে সেটা 5 মিনিট হলেও করো, মন শান্ত করে শুতে যাও। তো তোমার মধ্যে দুঃখ থাকতে পারে, কিন্তু তোমাকে চুজ করতে হবে তুমি সাফার করবে কিনা। দুঃখ আমাদের আছে, কিন্তু আমি সাফার করব না আমি অন্যদিকে ঘুরে যাব, আমার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নেবো। জল একদিকে আসছে, তুমি জলটা ওইদিকে আসতে দেবে না, কি করবে, জলের মুখটা ঘুরিয়ে দেবে। সেরকম তোমার কোনো কারণে মন খারাপ আছে, আমাদের 2 রকম করে কোপ করা যায়। একটা হচ্ছে প্রবলেম, যে সমস্যাটা নিয়ে আমি ভাবছি
সেই সমস্যাটা থেকে মুখটা ঘুরিয়ে নেওয়া, যে আমি অন্যদিকে মুখটা ঘোরাবো। আর হচ্ছে সেই সমস্যাটা যদি আমি কিছু সমাধান করতে পারি তাহলে সেটা করতে পারি। আর যে সবার শেষে নিজেকে ভালো রাখার জন্য একটাই কথা, যে তোমার ভালো করেছে তার জন্যও তুমি ভালো চাও, ঈশ্বর তুমি তাকে ভালো রাখো। আর যে তোমাকে যে তোমার সাথে কোনোভাবে খারাপ ব্যবহার হয়েছে, কোনোভাবে তোমার খারাপ লেগেছে, তার জন্যও তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো সেও যেন ভালো থাকে। এইটা দিনের শেষে করলে নিজে খুব ভালো থাকা যায়। তুমি নিজের জন্য করলে, নিজের আত্মীয় স্বজন ভালোবাসার লোক সবার জন্য প্রে করলে, কিন্তু যার জন্য তোমার হয়তো মনে হয় যে তোমার কিছু ক্ষতি হয়েছে, তুমি তার জন্যও প্রে করো। দুবার বলো ঈশ্বর তাকেও ভালো রাখো, তাকেও সুমতি দাও, কারণ সেও তোমাকে জীবনে কোথাও না কোথাও কিছু না কিছু শিক্ষা দিয়ে গেছে। তো আমরা নিজেকে ভালো রাখার জন্য এই 3টে প্রশ্ন করার পরে আমরা এটা করতে পারি। এক হচ্ছে শরীরের দিকে, মনের দিকে, অথবা সবারই সঙ্গে কানেক্ট হওয়া। এই 3টে করার পর আমি নিজের ভালো থাকার কথা, অন্যের ভালো থাকার কথা, এটা করলাম। তো এটাই হচ্ছে আমার সেলফ কম্প্যাশন। আর বোধহয় ভালো লাগছে না, তো আমি লাস্ট একটা কবিতা বলে আমার এটা শেষ করছি। ও বলেছিল, ইমন বলেছিল মনোরমার ডায়েরি। এই আমি লাস্ট কবিতাটা বলছি, আমি জানি না ভালো লাগলো কি না, তবু সঙ্গে আমার যারা ছিলেন সবাইকে ধন্যবাদ দিই। মনোরমার ডায়েরি। মনোরমা শেষ বিকেলের পড়ন্ত আলোয় আলোকিত উদাসীন চোখে চেয়ে থাকে আকাশের দিকে। আর একটু হলেই চরাচর জুড়ে সন্ধে নামবে, পাড়ায় বেজে উঠবে শঙ্খধ্বনি। সেই ধ্বনি শুনেও অলস বসে থাকে মনোরমা। কোলের ওপর তার একান্ত আপন ডায়েরি, তার পাতাগুলো সন্ধ্যের মৃদু হাওয়ায় ওড়ে। মনোরমা পাতাগুলোকে উঠতে দেয় অবিন্যস্তভাবে। চোখ বুজে সে মনশ্চক্ষে দেখতে পায় তার স্মৃতির ডায়েরির উড়ে যাওয়া পাতাগুলো। সে ভাবতে থাকে, জীবনের পড়ন্ত বেলা, অভিজ্ঞতায় ঝুলি পরিপূর্ণ, জীবন দর্শনও অনেক উচ্চ স্তরের, তাই কারো কাছে কোনো দাবি নিয়ে উপস্থিত হয়নি কোনোদিনও। যা পেয়েছে তাতেই সন্তুষ্ট, যা পায়নি তার থেকে সরে দাঁড়িয়েছে দূরে। সারা জীবন তার আপোষ, আমরা যাকে বলি কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট। বেশ ছোটবেলায় নববধূ হয়ে অন্য গৃহে আগমন। ছোট ছোট ঘটনা, ছোট ছোট কথা, ছোট ছোট সুখ, সব তার এই ডায়েরির বুকে। মনোরমা লিখতে বড় ভালোবাসত, আর কেউ যদি ব্যঙ্গ করেও তার এই লেখাকে ভালো বলতো, সে ভীষণ উৎসাহী হয়ে পড়তো আরও লেখার জন্য। পরে দেখেছে সঙ্গে তেমন কেউ নেই, কিন্তু এই ডায়েরি রয়ে গেছে একেবারে বুকের কাছটিতে। সন, তারিখ, মাস সম্বলিত এই ডায়েরি। তার ভালো লাগার মুহূর্তগুলি, তার ভালোবাসার স্বপ্নগুলি, দুঃখের ভারী সময়গুলি চোখ বুঝলেই যেন ছবি হয়ে ওঠে তার মানসপটে। এ এক অভ্রান্ত আনন্দ। পাশে তার কেউ নেই, অথচ একের পর এক ছবি যেন পর্দায় সরে সরে যাচ্ছে। ছোটবেলায় 2 বেনি দুলিয়ে তাতে ফুল গুজে বন্ধুদের সঙ্গে খেলা, পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, কলেজে যাওয়া। তারপর নববিবাহিত বধূরূপে পায়ে আলতা, কপালে লাল সিঁদুরের গোল টিপ, মাথা ভর্তি সিঁদুর। তারপর শ্বশুরবাড়ি সবার সাথে হাসি, আনন্দ, দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা। কিন্তু কোথাও যেন একটা অতৃপ্তি রয়ে গেছিল মনের ভেতর। তার সবটুকু অতৃপ্তি যেন উজাড় করে ঢেলে দিত এই ডায়েরিতে। তাই এই ডায়েরি তার কাছে এক জীবন্ত দলিল। প্রকৃতির কাছাকাছি থাকতে বড় ভালোবাসত মনোরমা। ছোট ছোট পাখির কিচিরমিচির,
বাগানের ফুলে বসা প্রজাপতি, ভোরের সূর্য দেখতে বড় ভালোবাসত সে। আর জীবনের একটা আনন্দ তার বুক জুড়ে ছেয়ে আছে সারা জীবন, তার মা হওয়া। এ এক অনন্য অনুভূতি। এই যেন তার প্রথম জয়। ভাগ্যে সে মেয়ে হয়ে জন্মেছিল। এখনও সেই বিশেষ ক্ষণটির কথা মনে করলে এক অনুরণনে ছেয়ে যায় তার সারা শরীর। এ আনন্দ, এ অনুভূতি আর কিছুতে কখনো দিতে পারে না। কিন্তু জীবন সাহান্যে পৌঁছে সে আজ একা। সময়ের দাবিতে সবাই ব্যস্ত, এ নিয়ে তারও কোনো অভিযোগ নেই। তবু যেন মাঝে মাঝে মন কেমন করা তাকে ঘিরে ধরে, চোখ দুটো ঝাপসা হয়ে যায় নিজের অজান্তেই। হয়তো ঠিক তখনই বেজে ওঠে সুরেলা কণ্ঠ তার মোবাইলে। দিদু, তুমি ভালো আছো? সে জানে সবাই যখন আসবে কলকাকলিতে ভরে উঠবে সারা বাড়ি। কয়েকটা দিন ফুরিয়ে যাবে নিমেষে, তারপর আবার একা। আর থাকবে মনোরমার একমাত্র সঙ্গী, অনেক দিনের পুরনো বিশ্বস্ত, অনেক না বলা কথা, না বলা ভাবনা বুকে নিয়ে এই ডায়েরি। নমস্কার। এতক্ষণ যারা আমাকে সহ্য করলেন, আমার সঙ্গে থাকলেন, সবাইকে আমার অনেক ভালোবাসা। খুব ভালো লাগলো। আবার কোনো একদিন আসবো, যদি ভালো লাগে নিশ্চয়ই আসবো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। যারা মেসেজ পাঠালেন সবাইকে ধন্যবাদ। আবার পরে কোনো একদিন আসবো।